four girls and a crazy adventure. Just imagine waking up above the clouds in Mustang to riding to some of the craziest mountain roads in Nepal, chasing snow peaks, hidden villages, and discovering endless landscapes. Hi, this is Nishat and you're watching Lost in Nepal. So this is episode 2 of our girls adventure where we four chased adventure like crazy, made some amazing lifetime memories straight out from dreams. ওকে এপিসোড 1 দেখে থাকলে ইউ অলরেডি নো যে আমরা গতকাল রাতেই মুস্তাঙে চেক ইন করেছি আর ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 6:30 এন্ড গাইস লেট মি জাস্ট শো ইউ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। জাস্ট ইমাজিন আপনার দিনটা শুরু হচ্ছে এত কাছে থেকে এত ক্লিয়ারলি একটা হিমালয় ভিউ দেখে, আর সামনে যে হিমালয় ভিউটা দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে নীলগিরি হিমাল এন্ড দ্য হাইয়েস্ট পিক অফ দিস মাউন্টেন ইজ 7061 মিটার এন্ড ইট লিটারালি ফেল্ট লাইক সামনে যেন একটা ছবি পোস্টার লাগানো। সো মুস্তাং এর বেসিক্যালি দুইটা পার্ট, আপার মুস্তাং এন্ড লোয়ার মুস্তাং, আর আমরা আজকে আছি লোয়ার মুস্তাং এর জমসম শহরে হুইচ ইজ অ্যাবাউট 2743 মিটারস অ্যাবভ ফ্রম দ্য সি লেভেল। আর জমসম শহরটা না খুব ছোট, মাত্র শখানেক ঘরের মতো, চাইলে আপনি হেঁটেও পুরো শহরটা এক্সপ্লোর করতে পারবেন। আর এখানে কিন্তু ছোট্ট একটা এয়ারপোর্টও আছে, চাইলে আপনি পোখরা থেকে ডিরেক্ট ফ্লাইটে এখানে আসতে পারবেন। তবে আমি বলবো মুস্তাং এর বেস্ট পার্ট হচ্ছে এটা রোড ভিউ, সো ফ্লাইটে আসলে কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি মিস হবে। এনিওয়ে সো সকাল সকাল সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, এরপর 8:30 মধ্যে ব্রেকফাস্ট করে বের হয়ে যাই, বিকজ আজকে কিন্তু আমরা অনেকগুলো জায়গা কভার করব। আর অ্যাজ পার আওয়ার ড্রাইভার আমরা যেখানে যত বেশি লেট করব সামনে ততগুলো ভিউ মিস হবে। তো আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মুক্তিনাথ। সি লেভেল থেকে মুক্তিনাথের উচ্চতা প্রায় 3710 মিটার এন্ড এই জায়গাটা কিন্তু লোয়ার মুস্তাং এর একটা পার্ট, বাট এটার রুটটা আপার মুস্তাং এর দিকে। সো ওই হিসেবে আজকে এই রকি মাউন্টেন্স ধরেই আমাদের প্রায় 1000 মিটারের মতো উপর উঠতে হবে। আর কেউ যদি প্রপারলি আপার মুস্তাং এক্সপ্লোর করতে চায় তার জন্য কিন্তু আলাদা পারমিট নিতে হয়। আর এই জায়গাটা যেহেতু সি লেভেল থেকে বেশ খানিকটা হাই অ্যালটিটিউডে, তো এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেক কম, আর সে কারণে এখানকার সবুজ গাছপালাগুলো বেশি বড় হতে পারে না। এখানকার চারদিকে খালি মেঘে মোড়ানো পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষে বিশাল বিশাল পাথর। বাট টু বি অনেস্ট The journey throughout this mountains literally felt unreal. প্রত্যেকটা টার্ন মনে হচ্ছিল এক একটা পোস্ট কার্ড। আর লাকিলি ওই দিনের আকাশ এত বেশি ক্লিয়ার ছিল যে একটু পরপরই অন্নপূর্ণা রেঞ্জের এক একটা ইনসেন্ট ভিউ পয়েন্টস দেখার সৌভাগ্য হয় এন্ড এভরিথিং ওয়াজ ম্যাজিক্যাল। আর এই ভিউ এনজয় করতে করতেই ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মুক্তিনাথ। মুক্তিনাথের এই পয়েন্টসে বেসিক্যালি সব গাড়িগুলো থামে, আর ফেমাস মুক্তিনাথ টেম্পল দেখার জন্য কিন্তু এরপর থেকে আপনাকে প্রায় পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট উপরে উঠতে হবে। আর এই পথটা আপনারা চাইলে কিন্তু ঘোড়ায় চড়েও যেতে পারেন, যেটার জন্য ওরা পার পারসন 400 নেপালি রুপি করে নেয়। এন্ড অফকোর্স এটা দেখে তো আমার ফ্রেন্ড ওভার এক্সাইটেড হয়ে নিজেই ঘোড়ায় উঠে গেল। বাট আমরা বাকি 3 জন যেহেতু লোকাল এরিয়াটাও এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, সো আমরা ডিসাইড করে যে হেঁটেই যাবো। সো এই তো হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছে যাই মুক্তিনাথ টেম্পলের মেইন সিঁড়ির সামনে। বাট টু বি অনেস্ট আমরা আসার পথে অলরেডি এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস দেখে ফেলছি, প্লাস আমাদের টাইমও যেহেতু একটু শর্ট ছিল, সো অলমোস্ট 350টা সিঁড়ি বেয়ে টেম্পলের উপরে ওঠার যে ডিসিশনটা ওটা ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলি। ও বাই দ্য ওয়ে হর্স রাইড থেকে কিন্তু উপরে উঠলে ঠিক এরকম একটা ভিউ পয়েন্টস দেখা যায়। যাই হোক, এরপর আমরা আবার সেই সেম পথ ধরে চলে আসি আমাদের গাড়ির পিক আপ পয়েন্টে। আর এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফেমাস দুম্বা লেক। ভাই মুক্তিনাথ থেকে দুম্বা লেকের রোডটা এত বেশি উঁচু নিচু, স্পেশালি অনেকগুলো ন্যারো জিগজ্যাগ টার্ন ছিল যেটা বলার বাইরে। আমি না সবসময় ট্রাভেল ব্লগার্সদের রিলসে দেখতাম এরকম সুন্দর রোড ভিউ, আর আজকে ইন রিয়েলিটি এরকম একটা রোড ভিউ সামনে দেখে 10 মিনিটের জন্য গাড়ি তো থামাইতেই হইলো। এন্ড আই ক্যান্ট রিয়েলি এক্সপ্লেইন এই সময়কার ফিলিংসটা। প্রবাবলি ইট ওয়াজ ওয়ান অফ দ্য সুইটেস্ট থিং দ্যাট আই ডিড ফ্রম মাই বাকেট লিস্ট। সো এরপর আমরা এই ন্যারো রোডস ধরে উইদিন 25 মিনিটসের মধ্যে লোকেশনে পৌঁছে যাই। আর লাকিলি আমরা যখন যাই তখন তেমন একটা টুরিস্ট ছিল না, সো নিজেদের ইচ্ছা মতো অনেকক্ষণ ঘুরে দেখি আমরা সবকিছু। আর এখানের এন্ট্রির জন্য কিন্তু টিকিট কাটতে হয়, যেটার প্রাইস হচ্ছে পার পারসন 50 নেপালি রুপি। আর ঢুকতেই চোখে পড়লো এই সুন্দর বুনো ফুল। জাস্ট ইমাজিন সমুদ্রপৃষ্ঠ থেকে কত উপরে পাহাড়ের গা ঘেঁষে এরকম একটা স্বচ্ছ পানির লেক। আলহামদুলিল্লাহ, জীবনে কল্পনা করিনি যে এত কিছু এত কাছ থেকে দেখতে পারবো। বাই দ্য ওয়ে দুম্বা লেকটা কিন্তু এখানকার মানুষজনের জন্য একটা রিলিজিয়ানের পার্ট, সে কারণে এখানকার পানিতে পা ভেজানো কিন্তু একদমই নিষেধ, বাট আপনি চাইলে হাত দিয়ে পানি ধরতে পারবেন। সো এই তো এরপর আমরা সবাই মিলে একটু ছবি তুলি, নিজেরা একটু টাইম স্পেন্ড করি, এরপর ঠিক 11:30টায় আবার রওনা দিয়ে দিই। এন্ড লাকিলি ফেরত আসার সময় আমাদের সামনে নীলগিরি হিমালয়ের আরো ক্লোজ ভিউ চোখে পড়ে, যেটা ওভার এক্সাইটমেন্টে আমাদের কারোই রেকর্ড করা হয় নাই।
সো ঘড়িতে এখন বাজে দুপুর 1টা, আর আমাদের এত বেশি ক্ষুধা লেগে যায় যে আমরা একটা লোকাল হোটেলে লাঞ্চ করার প্ল্যান করি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানেও হালাল খাবারের অপশন কম, সো আমরা সেফ সাইড হিসেবে ওদের ভেজিটেরিয়ান থাকালি থালিটা অর্ডার করি। টু বি অনেস্ট টেস্ট অনেক বেশি মজা ছিল। আর জাস্ট ইম্যাজিন এরকম একটা পরিবেশে লাঞ্চ করা যেখানকার উইন্ডো ভিউটাই এত সুন্দর, লাইক চারপাশে পাহাড়ে ঘেরা আর মাঝে মাঝে ঝর্ণার আওয়াজ। তো আমরা খুব তৃপ্তি করে লাঞ্চটা শেষ করি। আর নেপালে ঘুরতে এসে যদি আপনি হ্যাঙ্গিং ব্রিজেই না যান তাহলে কিন্তু এই ট্রিপের কোনো মানেই হয় না। অ্যান্ড লাকিলি আমরা যেখানে লাঞ্চ করি তার পাশেই দেখলাম বিশাল একটা হ্যাঙ্গিং ব্রিজ। সো আমরা লাঞ্চ শেষ করি, হাঁটতে হাঁটতে একদম সোজা চলে যাই সেখানে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ। একদিকে পাহাড় আর একদিকে ঝর্ণা আর নিচে নদীর গভীর স্রোত। তো একটু সময় যেতে না যেতে আমাদের ড্রাইভার এসে তাড়া দেওয়া শুরু করলো, কারণ এটা যেহেতু একটা ন্যারো পাহাড়ি রাস্তা আর হুটহাট এখানে ল্যান্ডস্লাইড হয়। সো আমরা যত দ্রুত এই এরিয়াটা লিভ করব ততই ভালো। সো এই তো এরপর আমরা আবার রওনা করে ফেলি। অ্যান্ড এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গান্টুক ভিলেজ, যেটা আসলে মুস্তাং থেকে পোখারা যাওয়ার পথেই ঠিক মাঝের দিকেই পড়ে। বাট ইউ নো নাথিং ইজ পারফেক্ট, অ্যান্ড ঠিক এইটাই হয়েছে। রওনা দেওয়ার ঠিক 20 মিনিট পরে সামনে যেয়ে দেখি গাড়ির বিশাল লাইট, এন্ড শুনলাম একটু আগেই বৃষ্টি হয়েছে এন্ড এটার জন্য ল্যান্ডস্লাইড হয়ে সামনে রাস্তা বন্ধ। আর এটা ঠিক হইতে যে কতক্ষণ লাগবে কেউই বলতে পারে না। মাঝখানে একজন লোকাল আঙ্কেল এসে বলল অনেক সময় 24 আওয়ার্স তো লেগে যায় নাকি এই রোডস ক্লিয়ার করতে। এন্ড এটা শুনে তো আমরা একদমই টেনশনে অর্ধেক হয়ে যাই, কারণ আমাদের সবকিছু একদম টাইট স্কেডিউল ছিল। বাট লাকিলি উইদিন 1 আওয়ারের মধ্যে দেখলাম এখানে রোডস ক্লিন করার জন্য অলরেডি গাড়ি চলে আসছে এন্ড অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যেই রোডস মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আ বিট লেট, বাট যেহেতু সবচেয়ে স্কেরিয়াস্ট রাস্তায় আমরা অলরেডি ক্রস করে ফেলছি, সো এবার আমরা একদম রিল্যাক্সে রওনা দিই। তো ঘড়িতে এখন বাজে বিকাল 5টা, আর এখান থেকে গান্টুকের রোড ভিউ শুরু হয়। বাট অনেস্টলি এটা আমার কাছে একটা মিনি রোলার কোস্টার ছাড়া আর কিছুই ছিল না। লাইক একবার ডানে একবার বামে, বাট আশেপাশের যে ভিউ ছিল সেটা একদম বলার বাইরে। তো বেসিক্যালি গান্টুক ভিলেজটা হচ্ছে পাহাড়ের উপরের দিকে গড়ে ওঠা একটা সুন্দর ছোট্ট গ্রাম। আর এই গ্রামে যাওয়ার জন্য আপনি নিচের দিক থেকে যতই পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবেন তত বেশি সুন্দর ভিউ দেখতে পারবেন। লাইক এরকম ছোট ছোট পাহাড়, মাঝখান দিয়ে ঝর্ণা, উঁচু নিচু পথ, আর সেই সব পথের ভেতর দিয়ে এক একটা ন্যারো ইউটার্ন। তো এইসব ভিউ দেখতে দেখতে আমরা ঠিক 5:30টায় পৌঁছে যাই গান্টুকের ড্রপ অফ পয়েন্টে। বেসিক্যালি এটার পর থেকে বাকি পথটা আপনাকে প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেকিং করে উপরে উঠতে হবে। বাই দ্য ওয়ে ড্রপ অফ স্টপ পর্যন্ত কিন্তু পোখারা থেকেও বাস আসে, সো আপনারা চাইলে বাসেও আসতে পারেন। আর যেহেতু বাকি পথটা গাড়িতে যাওয়ার কোনো অপশন নাই, সো ফর দ্যাট আমি অবশ্যই বলবো এখানে আসতে হলে লাগেজ নিয়ে আসবেন না। লাইক আমরা যেমন ব্যাকপ্যাক নিয়ে আসছি, কারণ লাগেজ নিয়ে আসলে এরকম 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে উপরে ওঠাটা অনেক বেশি টাফ। আর আরেকটা জিনিস হচ্ছে গান্টুকে আসলে অবশ্যই দিনের আলোতে আসবেন, বিকজ এখানে পাহাড়ের পথগুলো বেশ সরু, তো এই উঁচু নিচু পথ বেয়ে অন্ধকারে ট্রেকিং করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। এনিওয়ে সো এরপর আমরা 4 জন বিসমিল্লাহ বলে ট্রেকিং করা শুরু করি। বাট আধা ঘন্টা পরে আই ডোন্ট নো এটা আমরা আনলাকি বলবো আর লাকি, শুরু হয়ে যায় একদম ঝুম বৃষ্টি। আর ওই মোমেন্টে না ছিল আমাদের কাছে কোনো ছাতা, না আশেপাশে ওয়েট করার মতো কোনো ঘর বাড়ি। আর তার উপর যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছিল, সো আমাদের জন্য দাঁড়ানোর মতো কোনো অপশনই ছিল না, কারণ যত বেশি অন্ধকার হবে উপরের দিকে ওঠাটা কিন্তু তত বেশি কষ্ট। আর যেহেতু পাহাড়ি রাস্তাগুলো বেশ নির্জন হয়, তাই আমরা ডিসাইড করি যে বৃষ্টিতে ভিজেই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো। বাট ট্রাস্ট মি, যতই উপরের দিকে উঠতেছিলাম আশেপাশে এরকম ভিউ দেখে মনে হইতেছিল যে সারাদিনের টানা জার্নি আবার সাথে বৃষ্টিতে ভেজা সবকিছু একদম সার্থক। সো এরকম আরো 1 ঘন্টা হাঁটার পরে ফাইনালি সামনে দেখি গান্টুকের সেই ফেমাস ওয়েলকাম গেট। এই গেটটা পার করে একটু সামনে যেতেই দেখি গান্টুক ভিলেজের প্রথম ঘর, যেটা কিনা আবার একটা হোমস্টে। আর এখান থেকে যত উপরের দিকে উঠতে থাকবেন তত আরো বেশি হোমস্টে দেখা যাবে। আর বৃষ্টিতে আমরা অলমোস্ট সবাই অনেক বেশি ভিজে যাই, সো আমরা ডিসাইড করি যে উপরে ওঠার আগে প্রথমে এখানে 1 কাপ চা তো মাস্ট। ও বাই দ্য ওয়ে, গান্টুক ভিলেজে আসার আগে আপনাদেরকে হোটেল বুকিং করে না আসলেও চলবে, বিকজ এখানে অনেক হোমস্টে, সো আপনারা এসে ঘুরে ঘুরে দেখে বুকিং করতে পারবেন। আর এখানকার সবচেয়ে ফেমাস হচ্ছে গুরুং কটেজ, যেখান থেকে দিনের আলোতে খুব সুন্দর একটা হিমালয় ভিউ দেখা যায়। তো আমাদেরও প্ল্যান ছিল গুরুং কটেজে থাকার, তাই আমরা এখানে তাড়াতাড়ি চা শেষ করে আস্তে আস্তে গ্রামের এই সিঁড়িগুলো ধরে উপরের দিকে উঠতে থাকি। আর স্ক্রিনে দেওয়া এই রোড ম্যাপটা দেখেও কিন্তু আপনারা এখানকার সব হোমস্টে লোকেশনের আইডিয়া পেয়ে যাবেন। তাছাড়া এখানকার সবাই অনেক বেশি ফ্রেন্ডলি, সো আপনারা যে কোনো হেল্পে যে কাউকে আস্ক করতে পারেন। তো এই তো আরো 15 মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা পেয়ে যাই গুরুং কটেজ। বাট স্যাডলি আমরা যেয়ে দেখি গুরুং কটেজ তখন পুরোটাই রেনোভেশনে ছিল,
ছিল। সো আপাতত ওদের সব বুকিং বন্ধ, বাট আমরা 4 জন যেহেতু এত কষ্ট করে এত দূর আসছি এই সুন্দর মাউন্টেন ভিউ দেখার জন্য, সো গুরুং কটেজে না থাকতে পারলেও আমরা ডিসাইড করি যে পাশের হোমস্টেতেই চেক ইন করবো। এন্ড বাই দ্য ওয়ে এই হোমস্টেটাও কিন্তু বেশ ফেমাস, এন্ড এখান থেকে হিমালয় ভিউটা আরো বেশি সুন্দর দেখা যায়। আমাদের এই হোমস্টের ডিটেলস এন্ড এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করবো নেক্সট এপিসোডে। সো আমরা আর দেরি না করে তাড়াতাড়ি চেক ইন করে ফেলি। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতেই দেখি ডিনারের টাইম হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে এইসব এরিয়াতে কিন্তু জোক বা পোকামাকড় অনেক বেশি, সো আপনারা বেড হোক ড্রেস হোক সবকিছুই একদম চেক করে ক্লিয়ার করে ইউজ করবেন। এরপর আমরা চলে যাই ওদের ডাইনিং এরিয়াতে, আর ওরা কিন্তু ফুড একদম ওপেন কিচেনে ফ্রেশলি প্রিপেয়ার করে দেয়। এন্ড এটা হচ্ছে বাকি সিটিং স্পেস ডাইনিং এরিয়া। আর আমরা যেহেতু একটু অফ সিজনেই যাই, সো গান্ডুকে ওই সময় টুরিস্ট খুবই কম ছিল। স্পেশালি এই হোমস্টেতে ছিলাম আমরা 4 জন, আর সাথে 2টা ফ্যামিলি। সো অ্যাজ ইউজুয়াল এখানে ওরা আমাদেরকে ভেজিটেবল থাকালি সার্ভ করে, বাট টু বি অনেস্ট আই থিঙ্ক এটা ছিল আমাদের খাওয়া টিল দেন ওয়ান অফ দ্য বেস্ট থাকালি। আই মিন জাস্ট লুক এট দ্য প্রেজেন্টেশন, আর এটা যেহেতু একদম ফ্রেশলি বানানো ছিল, সো টেস্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। একে তো আমরা এত বেশি হাংরি ছিলাম, তার উপর যখন ভাতের উপর এইরকম গরম গরম ঘি ঢেলে দেয়, উফ, একজন মনে হয় ইচ্ছা মতো ভাত খাইছি ওই সময়। এরপর ওরা আমাদেরকে খুবই মজার একটা টি সার্ভ করে, যদিও আমি চা অতটা পছন্দ করি না, বাট এটার টেস্ট ছিল একদম অন্যরকম অ্যান্ড এত বেশি রিফ্রেশিং লাগতেছিল চাটা খাওয়ার পরে। তো এরপর যে যার যার মতো বাসায় খোঁজ খবর নেই, এরপর সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ গল্প করি। আমাদের রুমের বাইরে না খুব সুন্দর একটা করিডোর ছিল, আর বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস, মাঝখানে ঝিঝি পোকার ডাক, সবকিছু মিলাই ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ও বাই দ্য ওয়ে, মিট গিরিসা, ও হচ্ছে এখানকার ওনারের মেয়ে, তো লক্ষ্মী আর কিউট মাশাল্লাহ। এসে আমাদেরকে বলতেছে যে ও নাকি সারা রাত আমাদের সাথে গল্প করবে, যদিও একটু পর ওর আম্মু এসে ওকে জোর করে নিয়ে যায় ঘুমানোর জন্য। টু বি অনেস্ট আজকের দিনটা এত সুন্দর গেছে অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো হ্যাপি। তো এই তো সবাই মিলে আরেকটু গল্প টল্প করে আজকের দিনে সব ছবি সবাই সবার সাথে শেয়ার করলাম, অ্যান্ড দেন সব শেষে ইনস্ট্যান্টলি একটা ছোট্ট প্র্যাকটিস সেশনও করে ফেলি। আর এই প্র্যাকটিসটা কিসের জন্য ছিল ওইটা জানার জন্য কিন্তু নেক্সট এপিসোড পর্যন্ত অফকোর্স ওয়েট করতে হবে। অ্যান্ড আই বেট আপকামিং এপিসোডসগুলো কিন্তু অনেক বেশি এক্সাইটিং। সো ঘড়িতে এখন বাজে রাত 1টা, অ্যান্ড আমরা জলদি ঘুমায় পড়ি বিকজ আমাদেরকে অনেক ভোরে উঠতে হবে। অ্যান্ড উইথ দিস এপিসোড 2 ends here with a good night and see you all on episode 3. Till then, stay connected.